বলছি, জবাব চায় বাংলা। ঘন ঘন উত্তরবঙ্গ সফর। লোকসভা নির্বাচনে তৃণমূল উত্তরবঙ্গে কোনো আসন তো পায়নি, বরং নিজেদের সাংগঠনিক শক্তি না থাকা সত্ত্বেও বিজেপি মানুষের সমর্থন পেয়েছিল। কিন্তু 21 বিধানসভা নির্বাচনে ছবিটা কিছুটা বদলায়। 21 বিধানসভা নির্বাচনে জমি কিছুটা পুনরুদ্ধার করে তৃণমূল। তবুও রাজনীতির কেন্দ্রে উত্তরবঙ্গ। কি করে? উত্তরবঙ্গ দীর্ঘদিন ধরে বঞ্চিত। উত্তরবঙ্গের অনেক কিছু দক্ষিণবঙ্গের সঙ্গে মেলে না বলে বিজেপির অভিযোগ অনেক দিনের। উত্তরবঙ্গের চা শ্রমিকদের দুর্দশা, রাজবংশীদের আন্দোলন, গোর্খাল্যান্ডের দাবি, সব নিয়ে রাজনীতি আবর্তিত হয়েছে উত্তরবঙ্গকে কেন্দ্র করে। সেই উত্তরবঙ্গ ফের খবরের শিরোনামে। উত্তরবঙ্গকে ভাগ করতে চাইছে বিজেপি বলে সরব তৃণমূল শিবির। বাংলা ভাগ ইস্যু নয়, পাল্টা বক্তব্য বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। বঙ্গভঙ্গের আবেগ উস্কে দিচ্ছে তৃণমূল কংগ্রেস। বঙ্গভঙ্গ কি তাহলে আবেগের তাস? উত্তরবঙ্গকে ভাগ করার যে অভিযোগ বা উত্তরবঙ্গের ভাগ চাইছে বলে তৃণমূল কংগ্রেস যে অভিযোগ করছে বিজেপির বিরুদ্ধে, তাতে এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন যে বঙ্গভঙ্গের ভাগকে, বাংলা ভাগের যে ইতিহাস, সেটা মানুষের সামনে এনে কি একটা তাস খেলার চেষ্টা চলছে? আজ শুধু আমি নই, এই প্রশ্নের জবাব চায় বাংলা। বাংলা ভাগ যে করতে আসবে না, সে বুঝবে যে বাংলার একতাটা কত জোরদার, কত শক্তি। বঙ্গভঙ্গ আর করতে আমরা কোনো দিনও দেব না। আমার মনে হয় আপনাদের কাছে আমাদের একদম পরিষ্কার স্ট্যান্ড, ভারতীয় জনতা পার্টির কোনো এরকম উদ্দেশ্য নেই বাংলাকে ভাগ করা বা আলাদা রাজ্য করা। বিজেপি নির্বাচনে হেরে বাংলা ভাগ করতে চাইছে, অভিযোগ তৃণমূলের। বিজেপি সাংসদ জন বার্লার একটি বক্তব্যকে কেন্দ্র করে দানা বাঁধছে বিতর্ক। উত্তরবঙ্গকে আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবি করেন ওই বিজেপি সাংসদ। সাংসদের এই দাবি নস্যাৎ করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ভারতীয় জনতা পার্টির কাছে এরকম কোনো ইস্যু নাই, বা আমাদের কোনো অফিসিয়াল কেউ এরকম কোনো কথা বলেনি। বিভিন্ন ইস্যুকে দিলে বিজেপির ঘাড়ে চাপিয়ে দিয়ে বদনাম চেষ্টা করা হচ্ছে টিএমসির তরফ থেকে, তাদের এজেন্সির তরফ থেকে, এবং মিডিয়াকেও ব্যবহার করা হচ্ছে। আমার মনে হয় আপনাদের কাছে আমাদের একদম পরিষ্কার স্ট্যান্ড, ভারতীয় জনতা পার্টির কোনো এরকম উদ্দেশ্য নেই বাংলাকে ভাগ করা বা আলাদা রাজ্য করা। পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল গড়ে কি উত্তরবঙ্গকে কাশ্মীর বানাতে চাইছে? প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। বাংলাটা আমাদের সবার গর্বের, আমাদের সভ্যতা, আমাদের শিক্ষা, আমাদের সংস্কৃতি, সব কিছু। আর যারা বঙ্গভঙ্গ নিয়ে খেলতে আসবে, কেন্দ্রশাসিত অঞ্চল মানে কি জলপাইগুড়িকে বিক্রি করে দেবে, না আলিপুরদুয়ারের জমিগুলো বিক্রি করবে, নাকি শিলিগুড়ির জমিগুলো বিক্রি করবে, নাকি এগুলো বিক্রি করে চায়না করে ফেলবে? মুখে চায়নার কথা বলবে আর অন্যদিকে চায়নার হাত শক্তিশালী করবে, কোনটা? বঙ্গভঙ্গ মানবে না বলে সরব হয় তৃণমূল শিবির। বঙ্গভঙ্গ এই শব্দটি উচ্চারিত হলেই বাংলার মানুষের সামনে একটি ইতিহাস দাঁড়িয়ে পড়ে। কি সেই ইতিহাস? বাংলার মানচিত্র নিয়ে কাটাছেঁড়া হয়েছে বহু। স্বাধীন ভারতের সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজ্য পশ্চিমবঙ্গ। 1765 সাল থেকে বিহার ও ওড়িশার সমন্বয়ে বাংলা গঠিত হয়। বাংলা একক প্রদেশ হিসেবে বড় আকার ধারণ করে। প্রশাসনিক কাজকর্ম পরিচালনা দুঃসাধ্য হয়ে ওঠে। 1905 সালের 16 অক্টোবর বঙ্গভঙ্গ কার্যকর হয়। বাংলাকে পূর্ব এবং পশ্চিম বাংলায় বিভক্ত করা হয়। মাউন্ট ব্যাটেনের কৌশলে 1947 সালের 15ই আগস্ট মধ্যরাতে দেশভাগ ও ক্ষমতা হস্তান্তর দুটি একসঙ্গে হয়। 47-এর দেশভাগ বাংলার বুকে বড় ক্ষত তৈরি করে। উত্তরবঙ্গকে গোর্খাল্যান্ডের দাবিতে উত্তাল হতে দেখেছে বাংলা। পৃথক গোর্খাল্যান্ডের দাবি আদায়ে পাহাড়ের যুবকদের অস্ত্র নিয়ে আন্দোলনের কথা আলোচনা করার পরামর্শ দিয়েছিলেন গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুং। জানিয়ে প্রবল বিতর্ক তৈরি হয় পাহাড়ে। বিজেপির সঙ্গে বিমল গুরুং থাকায় একসময় বিজেপির বিরুদ্ধে বাংলা ভাগের চক্রান্তের অভিযোগ করেছিল তৃণমূল। 3 বছর নিখোঁজ থাকার পর বিমল গুরুংয়ের বিরুদ্ধে যাবতীয় অভিযোগের নীরব থেকে তার সঙ্গে নবান্নে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। গুরুংও ভূয়সী প্রশংসা করেন মমতার।
গুরুংয়ের ভোল বদলে সেই প্রশ্ন তুলেছিল বিজেপি। বাংলায় ক্ষমতায় এসে উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ গঠন করে তৃণমূল, কিন্তু উত্তরবঙ্গের ভোট ব্যাংক নিজের করতে পারেনি তৃণমূল। লোকসভা থেকে 21 বিধানসভা, উত্তরবঙ্গকে সেভাবে পাশে পায়নি শাসক শিবির। বারবার উত্তরবঙ্গের অনুন্নয়নকে ইস্যু করেছে বিজেপি। এখন কি বঙ্গভঙ্গ নয়া রাজনীতি বাংলায়? রিপাবলিক বাংলা। বঙ্গভঙ্গ কি আবেগের তাস? জবাব চায় বাংলায়। আমার সঙ্গে ডিবেটে আজ যারা রয়েছেন: দীপন মজুমদার, রাজনৈতিক বিশ্লেষক; বৈশানর চট্টোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস মুখপাত্র; শম্পা সেন রয়েছেন, রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক; সৌমিত্র খা, বিজেপি সাংসদ; শুভময় মৈত্র, রাজনৈতিক বিশ্লেষক। সকলকে স্বাগত রিপাবলিক বাংলায়। শুরুতেই যাব সৌমিত্র বাবু আপনার কাছে। বিজেপি বাংলা ভাগ করার চক্রান্ত করছে। বিজেপি নির্বাচনে হেরেছে, বিভিন্ন জায়গায় বিজেপি হিংসা ছড়াচ্ছে, বাংলা ভাগ চাইছে তারা বদলা নিতে চাইছে, এমনটাই অভিযোগ তৃণমূল শিবিরের পক্ষ থেকে। নির্দিষ্ট করে বাংলা ভাগ, যেটা বঙ্গভঙ্গের সঙ্গে সেই সময়ের সঙ্গে তুলনা করে তৃণমূল শিবির এই মুহূর্তে বঙ্গভঙ্গের একটা যে চিত্র সেটা সামনে আনছে এবং বিজেপিকে ষড়যন্ত্র করার অভিযোগে অভিযুক্ত করছে। সৌমিত্র বাবু। দেখুন, বাঙালিরা রাজনীতি ভালোবাসে, তো রাজনীতিটা বাঙালিরা খুব ভালোভাবে বুঝতে পারেন এবং রাজনীতি নিয়ে বেশি চর্চা থাকে। তাই মমতাদি রাজনীতির বাইরে তো থাকবেন না, নিশ্চয়ই একজন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী 3 বার হয়েছেন, দীর্ঘদিনের সাংসদ ছিলেন। তাই এখন কলকাতা যখন জলে ডুবেছে, যখন আর সামাল দিতে পারছেন না, তখন কলকাতার মানুষকে একটা রাজনীতিক বাতাবরণ তৈরি করতে যে বঙ্গভঙ্গ হচ্ছে, উত্তরবঙ্গ তৈরি হচ্ছে। আমি বলতে চাইছি, এখানে বৈষম্যতা রয়েছেন। 2010 সাল 11 সালে গোর্খাল্যান্ডের দাবিতে যে দাবিটা চলছিল, সেখানে বিমল গুরুং ধর্ণা মঞ্চে কে হাজির ছিল? দিদি মমতা ব্যানার্জি হাজির ছিলেন। রেলমন্ত্রী থাকার সময় উত্তরবঙ্গের কামতাপুরি যে আন্দোলন হয়েছিল, সেখানে অতুল রায়ের সাথে, যিনি মারা গেছেন কিছুদিন আগে, শ্রদ্ধেয় ব্যক্তি এবং তিনি রাজবংশের একজন বড় বাপের লিডার, গোপন বৈঠক করেছিলেন, সঙ্গে মুকুলবাবু ছিলেন। তখন কামতাপুরি আন্দোলনটাকে কে উস্কে দিয়েছিলেন আমরা দেখেছিলাম। জঙ্গলমহলেও মাওবাদী নেতা দিয়ে কিষাণজি ভাগ করার চেষ্টা করেছিল। তার সঙ্গে আলোচনায় ওর আপনার কে বসেছিলেন? মমতা ব্যানার্জি বসেছিলেন। এখন কথাটা হচ্ছে, গ্রেটার কোচবিহার এই আন্দোলনের নেতা বংশীবদন বর্মনকে সরকারি পদ কে দিয়েছে, যিনি এই গ্রেটার কোচবিহার আন্দোলন করেছিলেন? আমার কথা হচ্ছে, কলকাতা এখন জলে ডুবেছে, রাজনীতিটা করতে হবে, 5 বছর চালাতে হবে, কারণ কোনো রকম সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার বাংলার কোনো ইচ্ছা নেই। তাই এখন তিনি শুধুমাত্র তুলে ধরছেন যে একটা রাজনীতির প্ল্যাটফর্ম। যেমন দিদির পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পা ভাঙেনি, উনি বলেছেন ভাঙা পায়ে খেলা হবে। তাই প্রশান্ত কিশোরের যে রাজনৈতিক বুদ্ধি, যে কলকাতার মানুষরা বাংলাকে ভালোবাসে, পশ্চিমবাংলার মানুষরা বাংলাকে ভালোবাসে, তাই রাজনীতির আঙিনায় তুলে দাও। এখন তো কোনো রকম করে কাজও দিতে পারছেন না, 100 দিনের কাজের উপরে নির্ভর করে বাংলা চলছে। তাই তিনি চাইছেন কি, চলো একটা ভালো রাজনীতি চলবে, যে 6টা মাস চলবে, সেটা হচ্ছে বঙ্গভঙ্গ আন্দোলন, উত্তরবঙ্গ আলাদা, এই ধরনের একটা রাজনীতি তুলে দাও। সৌমিত্র বাবু, আপনাদের এক সাংসদ জন বার্লার বক্তব্যকে কেন্দ্র করে এই বিতর্ক তৈরি হয়েছে এবং এই ক্ষেত্রে আমরা দেখছি শাসক দলকে অতি সক্রিয় অনেকে রিঅ্যাকশন দিয়েছেন, প্রতিক্রিয়া দিয়েছেন এই বঙ্গভঙ্গ নিয়ে। সে তার মমতা ব্যানার্জি তো গোর্খাল্যান্ডের পক্ষে বলেছিলেন, মমতা ব্যানার্জি গোর্খাল্যান্ডের পক্ষে বলেছিলেন। ঠিক সেইভাবে জন বার্লা, উত্তরবঙ্গের মানুষ, একজন আদিবাসী লিডার, তারা বারবার নির্যাতিত, নিপীড়িত এবং উত্তরবঙ্গকে বারবার অবহেলা করা হয়েছে। উত্তরবঙ্গের মানুষকে দুয়ারানি হিসাবে দেখা হচ্ছে। আজকে উত্তরবঙ্গের মানুষ যদি দুয়ারানি হিসাবে না দেখা হতো, তাহলে তাদের হৃদয়ের এই কথাটা জাগতো না, তারা অনেক দুঃখে বলছে। কিন্তু একটা কথা, ভারতীয় জনতা পার্টি এটাতে কোথাও বলছে না, কিন্তু যে জায়গায় দাঁড়িয়ে আছে, বারবার করে উত্তরবঙ্গে কেন বিচ্ছিন্নতাবাদী শক্তি তৈরি হয়েছে বা কেন গ্রেটার কোচবিহার কেন তৈরি হয়েছে, আজকে বলতে হবে। নারায়ণী সেনা এই প্রথম লোকসভায় উঠে ভারতীয় জনতা পার্টির সাংসদ এবং আমরা সাইন করে সই করে জমা দিয়েছি এবং আপনার HM এর পক্ষ থেকে এই কাজটা শুরু হয়েছে। ভারতীয় সেনায় নারায়ণী সেনা যুক্ত হবে। আমার কথা হচ্ছে, উত্তরবঙ্গকে দিদি শুধু গোষ্ঠী করে ভাগ করে চেয়ারম্যান পোস্ট দিয়ে পাইয়ে দিয়েছেন, বংশীবদন বর্মনকে ঠিক সরকারি পদ দিয়েছেন, ঠিক এইভাবেই
মমতাদি সবসময় ছত্রধর মাহাতোকে পার্টির সংগঠনের লিডার করে দিয়েছেন। আবার এদিকে দেখেছি বিমল গুরুংয়ের 138টা কেস ছিল, তাকে পুরোপুরি 138টা কেস থেকে বাদ দিয়েছেন। আমাদের কথা হচ্ছে একদম। উত্তরবঙ্গকে উন্নয়ন করতে পারছেন না, তাই এখন বলছেন এই কথাগুলো বলছেন। বেশ, আমি বৈশানুর বাবুর কাছে উত্তরে যাব। সৌমিত্রবাবু থাকুন সঙ্গে, বৈশানুর বাবুর কাছে উত্তরে যাব। বৈশানুর বাবু, বিজেপি কিভাবে চক্রান্ত করছে, কেন চক্রান্ত করছে উত্তরবঙ্গকে আলাদা করার, উত্তরবঙ্গকে কেন্দ্রশাসিত অঞ্চল করার যে দাবি উঠেছে, যেটা বলছেন একজন সাংসদ, কিন্তু বিজেপি তাদের স্ট্যান্ড থেকে বলে দিয়েছে এটা তাদের ইস্যু নয়। আপনারা কেন মনে করছেন যেটা বিজেপি চক্রান্ত করছে? কারণ উত্তরবঙ্গে বিজেপির ভালো হোল্ড আছে। 19 লোকসভা নির্বাচনের ক্ষেত্রেও আমরা দেখেছি 21-এ কিছুটা জমি আপনারা পুনরুদ্ধার করতে পেরেছেন, কিন্তু এখনো বিজেপির স্ট্রং হোল্ড রয়েছে উত্তরবঙ্গে। তাহলে কেন বিজেপি সেটা চাইবে? বৈশানুর বাবু, আসলে বিজেপির যে শোচনীয় পরাজয় হয়েছে না, বিজেপি যে শোচনীয়ভাবে হেরে গেছে, এর জন্য ওরা এখন এই ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। ওদের জন বার্লার, ওদের পার্টির এমপি, তিনি উত্তরবঙ্গকে কেন্দ্রশাসিত অঞ্চল করার জন্য বলছেন। তাহলে বিজেপির এমপি উত্তরবঙ্গকে কেন্দ্রশাসিত অঞ্চল করার কথা বলছেন, আর তার দলের নেতা বলছেন এরা পার্টির স্ট্যান্ড নয়। এই ভণ্ডামিটা তো বিজেপির আর করে লাভ নেই। যেখানে প্রধানমন্ত্রী ডেলি প্যাসেঞ্জারি করার পর 1000 বিজেপি নেতা আসার পর তারা পর্যদুস্ত হন। কোথায় গেল অমিত শাহ স্লোগান আপকি বার 200 কি বার? কোথায় গেল চার্টার্ড ফ্লাইটের স্লোগান? কিছু কাজ করলো না। আজকে বাংলায় মানুষ মমতা ব্যানার্জিকে বিপুল ভোটে তৃতীয়বারের জন্য জিতিয়েছেন। উনি সৌমিত্রবাবু তো তৃণমূল আসার পরে হয়েছিলেন। আজকে যে কথাটা আপনারা বলছেন বৈশানুর বাবু, 1905 সালে রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গভঙ্গের, বৈশানুর বাবু যে কথাটা আপনারা বলছেন যে বিচ্ছিন্নতাবাদী শক্তি বাংলাকে ভাগ করার চেষ্টা চলছে, বঙ্গভঙ্গের যে আবেগ সেটা তুলে ধরা হচ্ছে। আমার একটা প্রশ্ন, বিচ্ছিন্নতাবাদী শক্তির কথা আপনারা বলছেন মুখে, কিন্তু যখন বাইরে থেকে বা কেন্দ্রীয় নেতৃত্ব যখন এই রাজ্যের বাইরে থেকে যারা আসছেন তখন তাদেরকে বহিরাগত বলা হচ্ছে, তাহলে তখন কি নিজের রাজ্যটা দেশের বাইরে হয়ে যাচ্ছে? তারা কি করে তাহলে বহিরাগত হচ্ছেন? তাহলে সেখানে বিচ্ছিন্নতা বোধটা কোথায়? এই বোধটা কি কাজ করছে না আপনাদের? বিচ্ছিন্নতা বোধ আপনি সঞ্চালনা করছেন, আপনার কাছে নিরপেক্ষ সঞ্চালনা আশা করব। বাংলা সংস্কৃতি সম্বন্ধে যারা জানে না, বাংলা প্রশ্ন অপ্রিয় মনে হলে নিরপেক্ষ যদি মনে না হয় আমার কিছু করার নেই। লড়াই, বাংলা সংগ্রাম সম্বন্ধে যাদের কোনো ধারণা নেই, আমি আপনাকে বলছি যারা বাংলার বাইরে থেকে এসছে তারা বাংলার সংস্কৃতি সম্বন্ধে অজ্ঞ। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান বলেছিলেন শান্তিনিকেতনকে, বিদ্যাসাগরের মূর্তিকে ভেঙেছিলেন। নাড্ডা বলেছিল রবীন্দ্রনাথ জন্মেছেন শান্তিনিকেতনে। এমনকি দিলীপ ঘোষ তিনি বলেছিলেন যে সহজ পাঠ নাকি লিখেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এই ধরনের যাদের জ্ঞান, এই যাদের প্রজ্ঞা, এই যাদের বাংলা বহিরাগত শব্দটা যেখানে আপনারা বলছেন, তাহলে আপনারা কি বলছেন বাংলাটা কি দেশের বাইরে? আপনারাই বলছেন বিচ্ছিন্নতাবাদের কথা, আপনারা বলছেন যে বাংলা যারা আসে তারা বহিরাগত। ওদের অজ্ঞতাটা, ওদের অজ্ঞতাটাকে নিয়ে আমরা বলেছি যে ওরা অজ্ঞ, ওরা দেশের মনীষীদের সম্মান দিতে জানে না। সৌমিত্রবাবু কিছু বলবেন, বলুন, হাত তুলেছেন। বাংলার চেতনা, বাংলার সাহিত্য সম্বন্ধে এরা জানে না। বলুন সৌমিত্রবাবু। এরা পড়াশোনা, আমি বলতে চাইছি বলুন তো। আমরা বলতে চাইছি বৈষ্ণবদা, তাহলে আপনারা কি 42টা সিট নিয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হতে চাইছেন না বাংলার প্রধানমন্ত্রী হতে চাইছেন? আপনাদের আজও বলছেন বহিরাগত। আপনারা প্রশান্ত কিশোর যে পিকে সাহায্য নিয়ে জিতেছেন, আপনারা জিতেছেন নিশ্চিত, কিন্তু বহিরাগত বলতে পারে লজ্জাবোধ করুন। কারণ আপনাদের সর্বভারতীয় নেতা বলছেন, আবার বহিরাগত বলছেন, এটা লজ্জাবোধ করুন। আমরা সবাই ভারতীয়, নিশ্চিত হয়ে বাঙালি, কিন্তু ভারতীয় আগে তারপর বাঙালি। আপনারা হচ্ছেন বহিরাগত বলে বাংলার 60,000 ছেলেরা, 60 লক্ষ যুবকরা বাংলার বাইরে কাজ করতে যাচ্ছে, নিজেদের কোনো যোগ্যতা নেই, তাই বহিরাগত বলছেন। এই তথ্যটা নিজেরা মুছে ফেলুন। পশ্চিমবঙ্গ থেকে
ভারতবর্ষের ফলাফলে তো মানুষ বলে দিয়েছে সব। 2 তারিখের রেজাল্ট তো দেখে নিয়েছে। নিচু মানসিকতার মানুষ আছে, তাই বহিরাগত বলেন। আমি চাই একটু দেখুন সৌমিত্র বাবু, 2217 দোসরা কিলোমিটার মে কি বললো, বাংলাদেশের সঙ্গে যে বর্ডার আছে, দেখুন 600 কিলোমিটার এখনো জমি দেওয়া হচ্ছে না। এটাকে সেই মানুন। জায়গাগুলো যদি আপনারা বাংলার মানুষের ম্যান্ডেটটাকে মানছেন না কেন? এটাকে না বাঁচাতে পারলে আরে বাংলা বিজেপি কি তো করে? হেরে এটা গেছে, ভাবতে আবার হবে। ক্লাবের কি কথার ভ্যালু আছে? মানে আমরা তো মেনেছি, আপনারা তো মেনেছি, আপনাদের বাংলার মাথা মাটি, ভাঙায় দুর্জয় রাজ্যপাল, ঘাটি, উত্তরবঙ্গের বুঝেনি মাথা ভাঙায় দুর্বৃত্ত। রাজ্যপাল যাওয়ার গুজরাটের পর সেখানে আবার আপনারা ওখানে বেশ, আমরা- পরিদর্শন করে আসার পর তাদেরকে আবার ঘর ছাড়া করেছেন। আমি যাব, আমরা তো মানছি, আমি আপনারা যাব মানছেন না। শম্পার কাছে, এবং দীপন আছে আমার সঙ্গে। আমি শম্পার কাছে যে প্রশ্নটা রাখবো, শম্পা আসছি সকলের কাছে। শম্পা, এই উত্তরবঙ্গ বারবার রাজনীতির কেন্দ্রবিন্দুতে, উত্তরবঙ্গ বঞ্চিত, বামেদের সময় অভিযোগ করেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, তারপর তার ক্ষমতায় আসা। কিন্তু উত্তরবঙ্গকে কেন্দ্র করে যে বিষয় সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে গোর্খাল্যান্ডের দাবি। বামেরা এখন যতই কথা বলুক, সেই সময় আমরা দেখেছি সুভাষ ঘিসিংয়ের বারবারন্তর পেছনে বামেদের একটা প্রচ্ছন্ন মদত, এবং সেই বীজটা কি তখনই বপন হয়নি যখন দার্জিলিং গোর্খা কাউন্সিল গঠিত হয়েছিল, গোর্খা শব্দটাকে তখন সম্মতি দিয়ে, তাহলে সেটা কি পরোক্ষে তাদের এই দাবিটাকে জিয়ে রাখা নয়? বারবার কি এই গোর্খাল্যান্ডের দাবি নিয়ে রাজনীতি হয়নি? সেটা তো নতুন কথা নয়, বামেদের আমলেও হয়েছে। সম্পাদক আচ্ছা, এবার বলছি আমি, আমার দেখুন, আমরা সকলেই জানি যে এই যে ইতিহাসটা, সেটা বহু দিন আগে থেকে ইতিহাসটা, আন্দোলনের ইতিহাসটা শুরু হয়েছে, বা পৃথক জাতিসত্তার যে আন্দোলন, পরিচিতির যে আন্দোলন, সেগুলো ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে মাথাচাড়া দিয়ে উঠেছে। এবং গোর্খাল্যান্ড আন্দোলন আমরা জানি 80-র দশক থেকে একটা ভয়ানক জায়গায় চলে গিয়েছিল, সেটা একটা হিংসাত্মক রূপ ধারণ করে। শেষ পর্যন্ত গোর্খা হিল কাউন্সিল গঠন করে সুভাষ ঘিসিংকে তার চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করে সেখানে বসিয়ে একটা স্বায়ত্তশাসন তৈরি করে, কিন্তু গোর্খাল্যান্ড আন্দোলন তার যে ভয়ঙ্কর হিংসাত্মক রূপ নিয়েছিল, সেটা পরবর্তীকালে অনেক স্থিমিত হয়ে আসে এবং সেই সমস্যার অনেক সমাধান করা গিয়েছিল বলে আমরা সকলেই জানি। দার্জিলিং এ তখন আবার নতুন করে পর্যটন শুরু হয়, দার্জিলিং আমাদের কাছে একটা আবার সেই দার্জিলিং এর টানে আমরা যেতে থাকি, এবং অনেক ভাবেই কিন্তু সেক্ষেত্রে না, সেটা কি সমাধান সম্পাদি বলবেন? সেটা কি সমাধান বলবেন, নাকি সেটা ঘুর পথে সেই জাতিসত্তাকে স্বীকৃতি দেওয়া? কারণ আমরা দেখেছি ইতিহাস, আমরা যারা জানি, আমরা সকলেই জানি যে সুভাষ ঘিসিং নির্বাচন করতে দিতেন না। যখনই নির্বাচনের প্রসঙ্গ আসতো বা টাকা পয়সার প্রসঙ্গ আসতো, তখনই তিনি এই গোর্খাল্যান্ডের দাবিটা তুলতেন এবং বাম সরকার তখন চুপ হয়ে থাকতো। তাহলে সেই সময় থেকেই তো আমার মনে হয় বহু সময়ই যে হিংসাত্মক রূপ ধারণ করেছিল, এবং তার বিরুদ্ধে বামপন্থীরা লড়েছিলেন, এবং সেখানে প্রচুর প্রাণও মানুষের যায়, বামপন্থী আন্দোলনের কর্মীদের প্রাণনাশ হয়, এবং শেষ পর্যন্ত সেটাকে কিন্তু একটা সমাধানের রাস্তায় নিয়ে যাওয়া হয়েছিল। এবং চিরকালই বামপন্থীরা কিন্তু বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের বিপক্ষে দাঁড়িয়েছেন। আমি শুভময় বাবুর কাছে আসবো। শুভময় বাবু, এখান থেকেই যে পাহাড় নিয়ে বারবার রাজনীতি করা হয়, বারবার রাজনীতির অভিযোগ ওঠে, এবং আমরা যে সুভাষ ঘিসিংয়ের সময়টা যদি মনে করাই, তাহলে সেই ছবিটা স্পষ্ট হচ্ছে। এবং এর পরবর্তীকালে বিমল গুরুংয়ের সময়ও, যখন বিমল গুরুংয়ের সঙ্গে বিজেপির সখ্যতা তৈরি হয়, তখন তৃণমূল কংগ্রেস বলে যে গোর্খাল্যান্ডের দাবি করছেন বিমল গুরুং, এবং সেই দাবিকে স্বীকৃতি দেওয়ার কথা বলছে বিজেপি রাজনীতি করছে। এখন যখন আবার বিমল গুরুং তৃণমূল শিবিরে, তখন বিজেপিও একই অভিযোগ করছে। তাহলে বারবারই এই যে জাতিসত্তা নিয়ে রাজনীতি, সেটা কি একটা বড় জায়গা করে নিচ্ছে না, এবং সেখানে কি একটা সমাধানের পথে বাধা? শুভময় বাবু, আমি চট করে 3-4টে পয়েন্ট বলি। প্রথম পয়েন্টটা হচ্ছে যে বিমল গুরুং এখন কোন দলে, এই নিয়ে আলোচনা করতে গেলে কোন দল বাড়বে, তার কারণ হচ্ছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে কে কখন কোন দলে আছে এটা বুঝতে পারা খুব শক্ত, অনেকটা গেছো দাদার মতো আর কি। ফলে এই জায়গায় দাঁড়িয়ে বিমল গুরুং কোন দলে আছেন তার উপর নির্ভর করবে যে বিজেপি বা তৃণমূল কি বলবে। সুতরাং সেটা হচ্ছে প্রথম প্রশ্ন। দ্বিতীয় হচ্ছে যে এইবারের কথাটা শুরু হলো কেন? জন বার্লা একটা কথা বললেন, তৃণমূল তাতে প্রতিক্রিয়া দেখালো স্বাভাবিকভাবেই, তারপর বিজেপি কিন্তু বলল যে আমাদের আর এই নিয়ে কিছু বলার নেই, আমরা এই কথাটা বলছি না। সুতরাং আজকের দিনে এই কোভিড পরিস্থিতিতে এই আলোচনাটা এগিয়ে নিয়ে যাওয়ার রাজনৈতিক উদ্দেশ্য আর কি থাকতে পারে দুটো দলের কাছে, এটা ভাবনার বিষয়। 3 নম্বর হচ্ছে যে 1979 সালে তো প্রথম সুভাষ ঘিসিং এর আত্মপ্রকাশ, তারপর 88-তে হিল কাউন্সিল, এবং সুভাষ ঘিসিং তারপর প্রায় 20 বছর কাটিয়েছেন।
অনেক রক্ত অনেক প্রাণের মধ্যে দিয়ে কিন্তু জিএনএলএফ ওখানে ক্ষমতা নিয়েছিল, বামপন্থীরা মারা গেছিলেন, গোর্খারাও মারা গেছিলেন। এই জায়গায় দাঁড়িয়ে মনে রাখতে হবে যে বিষয়টা, সেটা হচ্ছে যে সেই সময়কার সিপিএমই দেখুন, আজকের বিজেপি বা আজকের তৃণমূল, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ, তারা কিন্তু কখনো দার্জিলিং চত্বরে নিজেদের রাজনৈতিক ক্ষমতা বা রাজনৈতিক প্রভাব কখনোই বাড়াতে পারেননি। ফলে সবসময় তাদের যেটা করতে হয়েছে, সেইখানকার মানুষদের সঙ্গে একটা যোগাযোগ সৃষ্টি করে নিয়ে গোটা বিষয়টা সামলাতে হয়েছে। আমার শেষ পয়েন্ট সেটা হচ্ছে, দার্জিলিং নিয়ে বাঙালির, বিশেষ করে শহুরে বাঙালির একটা রোমান্টিসিজম আছে। ফলে সেই রোমান্টিসিজম আলোচনার ক্ষেত্রে যে কোনো সময় বঙ্গভঙ্গ নিয়ে আলোচনা হয় যখন, তখন দার্জিলিংয়ে কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে কফির পেয়ালায় চুমুক দেয়া, এই কথাগুলো আসে, বাঙালির গায়ে কাঁটা দেয়। সেই জায়গা থেকে কিন্তু যে শিক্ষিত বাঙালির রাজনীতি, সেখানে দার্জিলিং সংক্রান্ত আলোচনা গুরুত্বপূর্ণ। তবে মনে রাখতে হবে, গোটা উত্তরবঙ্গ আর দার্জিলিং কিন্তু তার একটা ছোট্ট অংশ। ফলে আলোচনাটা উত্তরবঙ্গ নিয়ে না দার্জিলিং নিয়ে, এটাও কিন্তু ভালো করে বুঝে নেওয়া প্রয়োজন। একেবারে দীপনের কাছে আসবো। দীপন, এই যে বারবার উত্তরবঙ্গ বঞ্চিত, উত্তরবঙ্গের চা শিল্প থেকে শুরু করে কোনো অন্যান্য কোনো শিল্প হয়নি, চা শ্রমিকদের দুরবস্থা, এইগুলো বারবার রাজনীতির কেন্দ্রবিন্দুতে, এবং উত্তরবঙ্গের ভোট ব্যাংকে নিজেদের দিকে টানার জন্য বারবার সমস্ত দল নানান প্রতিশ্রুতি দিয়েছে। এখন যেখানে উত্তরবঙ্গকে নির্দিষ্ট করে ইস্যু করা হচ্ছে এবং বাংলা ভাগের পরিপ্রেক্ষিতে উত্তরবঙ্গকে কেন্দ্র করা হচ্ছে, তার পেছনে কি রাজনৈতিক অভিসন্ধি থাকতে পারে বলে আপনি মনে করছেন? এবং যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে কাশ্মীর করার একটা চক্রান্ত চলছে। দেখো মীনাক্ষী, এখানে বিষয়টা হচ্ছে যে উত্তরবঙ্গের সার্বিক উন্নয়নটা এখানে বিষয় হওয়া, কিন্তু এখানে বিষয় হঠাৎ করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বঙ্গভঙ্গটাকে বিষয় করে দিলেন। মাননীয় সাংসদ জন বার্লা যে জায়গাটা উল্লেখ করেছেন, সেটা হচ্ছে উত্তরবঙ্গের সার্বিক উন্নয়ন কিন্তু গত প্রায় 20-30 বছরে কিন্তু সেরকম হয়। তার দুটো আমি একটা এক্সাম্পল দিচ্ছি। সেটা হচ্ছে সুভাষ নস্কর 2009 সালে আরএসপির মন্ত্রী ছিলেন। তিনি তিস্তা বলে একটা প্রকল্প আনেন উত্তরবঙ্গের জন্য, উত্তরবঙ্গ উন্নয়নের জন্য। 1700 কোটি টাকার প্রকল্প। সেখান থেকে আমরা দেখি 2011 সালে পাওয়ার ট্রান্সফার হয়, তৃণমূল কংগ্রেস পাওয়ারে আসে, এবং এই 1700 কোটি টাকা 1500 কোটি টাকা ফেরত চলে যায় সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে। এবার আবার আরেকটা উদাহরণ দেখি আমি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের মাধ্যমে একটি স্ট্র্যাটেজিক রাস্তা তৈরি করার জন্য কিছু গ্রান্ট দেওয়া হয় 2011 সালে। সেই গ্রান্টটা হচ্ছে মোরগ্রাম থেকে মেছোগ্রাম অব্দি একটা স্ট্র্যাটেজিক রোড। সেই প্রকল্পটাও কিন্তু 20 বাও জলে পড়ে আছে। তার কারণ আমাদের রাজ্য সরকারের একদম জঘন্য জমি নীতির ফলাফল। তাই উত্তরবঙ্গ কিন্তু সবসময় একটা মানে একদম ইগনোরড হয়েছে। এবং 2021-এ ভোটের ফলাফল আমরা দেখতে পাচ্ছি যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের কাছে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রণালয়টা রেখে দিন। তার মানে এটা এতটাই লজ্জাজনক যে একজন দক্ষিণবঙ্গের বিধায়ক প্রার্থী, যে কিনা হেরে গেছে, সে উত্তরবঙ্গ উন্নয়নের মন্ত্রণালয়টা রেখে দিল। তার মানে উত্তরবঙ্গের মানুষকে আবার ডিপ্রাইভ করা হলো, আবার ঠকানো হলো, এবং এটা তো দীর্ঘদিন ধরে চলতে পারে না। এবং এইখানে জন বার্লা বা আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে উত্তরবঙ্গের উন্নয়নটা কবে করবে মুখ্যমন্ত্রী? আমি বৈশানুর বাবুর কাছে বিষয়ে যাব। বৈশানুর বাবু, তৃণমূল কংগ্রেস সরকারে আসার পর আমরা দেখলাম উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ গঠিত হয়েছে, এবং উত্তরবঙ্গের উন্নয়নের কথা চিন্তা করে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার, যেটা আপনারা বলছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ও বলছেন, যে বারবার তিনি ঘন ঘন উত্তরবঙ্গ সফর করছেন, উত্তরবঙ্গের যাচ্ছেন, মানুষের দুঃখ কষ্টের কথা শুনছেন, কিন্তু উত্তরবঙ্গের উন্নয়নের সঙ্গে দক্ষিণবঙ্গের উন্নয়নকে কোনোভাবেই মেলানো যাচ্ছে না। বারবার একটা ফারাক থেকে যাচ্ছে, সেটা কেন? আচ্ছা, ভাগাভাগি করে কিছু লাভ হবে? যারা উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গকে ভাগাভাগি করে তাদের রাজনৈতিক স্বার্থ জন বার্লারের কথাটাকে রিপ্লিকা করছেন, আমি তাদের জানাতে চাই যে উত্তরবঙ্গ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজকে ঘুরে দাঁড়িয়েছে। আজকে আর পাহাড়ে রোজ গন্ডগোল হয় না, রোজ আগুন জ্বলে না। আজকে পাহাড়ে শান্তি এবং জঙ্গলমহলে শান্তি মমতা বন্দ্যোপাধ্যায় ফিরিয়ে এনেছেন। আজকে উত্তরবঙ্গে উন্নয়ন হয়েছে, টুরিস্টরা যাচ্ছে, টুরিজম হচ্ছে, পর্যটক যাচ্ছে, চা বাগান খুলেছে, উত্তরবঙ্গের মানুষ এখানে উন্নয়ন হয়েছে। আপনি যদি সবসময় আপনার যখন আপনি যদি মনে করেন যে বলতে দেবেন না, আপনি একা বলবেন, তাহলে আপনি
বক্তব্য শুনিনি। আমি চুপ আসছি করে বিমল। আছি। উত্তরবঙ্গ উন্নয়ন হয়েছে কিনা সেটা উত্তরবঙ্গের মানুষ নির্বাচনে জানিয়ে দিয়েছে। 2রা মে নির্বাচনে ফলাফলে আপনারা 19-এর ভোট পেয়ে লাভালাভি করছিলেন, আর 21-এর নির্বাচনে উত্তরবঙ্গের মানুষ জানিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে জিতিয়ে। আজকে পর্যন্ত চেঁচিয়ে কি আমরা হবে? শুনে নিই। নির্বাচনে বিমল, হেরে গিয়ে বিমল, আমরা চেঁচিয়ে বৈশানু লাভ বাবুর আছে? বক্তব্য শুনে নিই, তারপর আসছি। বলুন বৈশানু বাবু, কি কি উন্নয়ন হয়েছে উত্তরবঙ্গে একটু বলুন। উত্তরবঙ্গের যে পর্যটনের ওপরে দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং, উত্তরবঙ্গের যে ব্যাপক অঞ্চল, যে পর্যটকরা গেলে সেখানে ইকোনমিটা ডেভেলপ করে, সেই ইকোনমি ডেভেলপ করেছে। আজকে চা শিল্পের উন্নতি হয়েছে। আজকে কেউ বলতে পারবে না যে চা শ্রমিকরা খেতে পাচ্ছে না। এখানে রাজ্যের সমস্ত মানুষকে বিনামূল্যে রেশনের সঙ্গে সঙ্গে চা, যারা শ্রমিক তাদের খাদ্যের ব্যবস্থা, তাদের বাসস্থানের ব্যবস্থা, তাদের ন্যূনতম মজুরির ব্যবস্থা, তাদের আর্থসামাজিক ব্যবস্থার উন্নতি, এবং উত্তরবঙ্গ জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায় তার ক্ষমতার মধ্যে থেকে চেষ্টা করেছেন উত্তরবঙ্গে বারবার পৌঁছে যাওয়ার। 1984 সালে বোঝা গেছে বৈশানু বাবু আপনার বক্তব্য। সৌমিত্র বাবু অনেকক্ষণ ধরে হাত তুলে রয়েছেন। বলুন সৌমিত্র বাবু, আপনাকে কি বারবার গিয়ে গ্রাউন্ড রিয়েলিটিটা পেয়েছেন। বেশ, আজকে 2011 সালের 18 জুলাই গোর্খাল্যান্ড নামটাকে স্বীকৃতি দিয়েছিল। আপনাদের গোর্খাল্যান্ড যে নামটা ছিল সেই নামটাকে স্বীকৃতি দিয়েছিল জিটিএ করে, সেটা হচ্ছে মমতা ব্যানার্জি। আচ্ছা, ওই আষাঢ়ে গল্প বৈষ্ণবদা বলছেন এই যে করে দিচ্ছে, এটা করছে, ডেভেলপমেন্ট হচ্ছে, কিন্তু বাস্তবিক পক্ষে আমি শুধু জানতে চাইছি যে জিটিএ করলেন, আপনারা সব করলেন, উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ করলেন, আপনার এসজেডিএতে যে 535 কোটি টাকা দুর্নীতি হলো, সেখানকার কমিশনার যাকে অ্যারেস্ট করলো, সে অ্যারেস্ট করার পর সে ডিএম কোথায় গেল, এবং যিনি অ্যারেস্ট করলেন তাকে সাসপেন্ড করা হয়েছে, তাকে সরিয়ে দেওয়া হয়েছে। আপনার মমতা ব্যানার্জি যদি মনে করেন আষাঢ়ে গল্প, বাংলার মানুষকে আষাঢ়ে গল্প করে করে শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটির যে দুর্নীতি হয়েছিল তাতে আজ পর্যন্ত কোন রকম ভাবে কাউকে অ্যারেস্ট করা হলো না। যে পুলিশ অফিসার গোদালা অ্যারেস্ট করেছিল তাকে আজকে সরিয়ে দেওয়া হয়েছে, আর গোদালা দুর্নীতি করেছিলেন, কিচ্ছু করেননি, তার পরিবারকে আরো সুযোগ পাইয়ে দিয়েছেন। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে বলুন যে আপনারা আষাঢ়ে গল্প ছেড়ে উত্তরবঙ্গে যে একটা বিশ্ববিদ্যালয় আছে বা উত্তরবঙ্গে যে হাসপাতাল আছে, উত্তরবঙ্গে মেডিকেল কলেজের জন্য আপনারা কি করেছেন? আজও দাঁড়িয়ে বলছি, প্রতিদিন ওখানে কোভিডে উত্তরবঙ্গে মেডিকেল কলেজে প্রতিদিন 50 থেকে 60টা রোগী ভর্তি হচ্ছে, কোন রকম চিকিৎসা হচ্ছে না। উত্তরবঙ্গের মানুষের জন্য কোনটা ভাবছেন? আপনারা বলবেন যে এটা করেছি ওটা করেছি, কলকাতার মানুষকে ফিরালে কি বলছেন? কলকাতা একটা গামলার মতো। কেন এর আগে সুব্রত মুখার্জি ভালো কাজ করেছিল, সারা রাজ্যে বিনামূল্যে টিকা দেওয়া হচ্ছে, কিন্তু করোনা রোগীদের চিকিৎসা করা হচ্ছে, আপনি না জেনে কথা বলছেন। বেশ, আমার জবাব চাই। বাংলা টুইস্টের সময় হয়েছে, দুটো বক্তব্য শোনাবো, তার পরিপ্রেক্ষিতে আমি আজকে যারা রয়েছেন আমার অতিথি তাদের রিয়াকশন নিতে চাইবো। আসছি সৌমিত্র বাবু, আসছি বৈশানর বাবু। যেখানে এখন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, তৃণমূল শিবিরের পক্ষ থেকে বলা হচ্ছে যে বাংলা ভাগের চক্রান্ত চলছে, বাংলা ভাগের চক্রান্তের পরিপ্রেক্ষিতে বিজেপির কিছু যুক্তি রয়েছে তৃণমূল কংগ্রেসের, কিন্তু এই বাংলা ভাগ বা আলাদা জাতিসত্তার যে দাবি বা যদি বলি গোর্খাল্যান্ডের দাবি, সেই গোর্খাল্যান্ডের দাবিতে তৃণমূলের কি স্ট্র্যাটেজি ছিল এবং বর্তমানেই বা কি স্ট্র্যাটেজি, রাজনীতির কি অঙ্ক, ভোট ব্যাংকের কি অঙ্ক, এই বিষয়ে দুটো বক্তব্য আপনাদের শোনাতে চাইবো। তার পরিপ্রেক্ষিতে আমি আজকে যারা অতিথিরা রয়েছেন তাদের রিয়াকশন নেব। শুরুতেই আমার জবাব চাই বাংলার প্রথম টুইস্ট। तो पॉलिटिकल सिनेरियो अभी मैंने भी अपने लिए सोचना पड़ेगा, अपना जाति के लिए, अपना मुद्दा के लिए, अपना जो मैंने इतना कसरत किया है इसके लिए मैंने सोचना पड़ेगा। इसीलिए मैंने एक पॉलिटिकल जो चेंजेस लेने के लिए सोचा, कंसेप्ट लिया।
कि भारतीय जनता का पार्टी का साथ और इंडी पार्टनर के साथ में वहाँ से हट के अभी टीएमसी के साथ मिलकर अब 2021 में एक हम लोग राजनीतिक माहौल एक अच्छा बनाए, ताकि तीसरी बार ममता बनर्जी को एक मुख्यमंत्री के रूप में देखना चाहता हूँ। संग संग में परमानेंट पॉलिटिकल सॉल्यूशन का प्रपोजल भी हमने रखा हुआ है और मैं चाहता हूँ आने वाला दिन में मिस ममता बनर्जी ने हमारा जो परमानेंट पॉलिटिकल सॉल्यूशन के लिए वो आगे जाके काम करेंगे और यही विषय में हम अब ये 2021 के लिए हमने एक पहल किया है कि अब हम लोग नॉर्थ बंगाल में अच्छा एक रिजल्ट हम लोग दिखाकर काम करना चाहता हूँ। 23 ডিসেম্বর 2020 সম্প্রচার ডেট, পার্মানেন্ট রাজনৈতিক সলিউশনের কথা বলছেন বিমল গুরুং। ডেটটা নির্দিষ্ট করে বললাম, তার কারণও পরে বলছি। 2020 23 ডিসেম্বর সম্প্রচার ডেট। এর পরের বক্তব্য, পরের টুইস্ট। 294টা সিটের মধ্যে 291টা সিটের তালিকা আমরা আজকে ঘোষণা করছি এবং 3টি পাহাড়ের সিট কার্শিয়াং, কালিম্পং এবং দার্জিলিং, এটাতে আমরা কন্টেস্ট করছি না, কিন্তু আমাদের বন্ধুরা কন্টেস্ট করবে। জনগণ যাদের জেতাবেন তারা আমাদের সাথেই কাজ করবেন এবং সেই 3টি সিট এই হিসেবে আপনারা আমাদের সাথে ধরে নিতে পারবেন। দুটো বক্তব্য, সেই দুটো বক্তব্য থেকে রাজনৈতিক সমীকরণ যা উঠে আসছে, আমি সৌমিত্র বাবুর কাছে প্রথমে রিয়াকশনে যাব। যখন আপনাদের সাথে ঘনিষ্ঠতা ছিল বিমল গুরুংয়ের, তখন তৃণমূল শিবির বলতো যে বাংলা ভাগের চেষ্টা করছে বিজেপি। বিমল গুরুংয়ের যে বাইট, যে বক্তব্য শোনালাম 23 ডিসেম্বর 2020, সেখানে বিমল গুরুং কিন্তু নিজের এই দাবি থেকে সরেননি। তিনি পার্মানেন্ট পলিটিক্যাল সলিউশনের কথা বলছেন তখনও, এবং তারপরে পরের যে ছবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, যেটা ইস্তাহার প্রকাশের দিনের বক্তব্য, সেদিন তিনি বলছেন যে আমরা নির্দিষ্ট করে 3টে আসনে সেখানে প্রার্থী রাখছি না, কারণ সেটা তিনি নিজেই বললেন। অর্থাৎ এই যে ইকুয়েশন, তাহলে সেদিন যাদের জন্য তিনি সেখানে ছাড়ছেন আসন, তারা কিন্তু এই দাবি থেকে সেদিনও সরেননি। সৌমিত্রবাবু, আপনার এই বিষয়ে আপনার রিয়াকশনের 1 মিনিট সময় শুরু এখন। আপনার কথাটা হচ্ছে যে মমতা ব্যানার্জি গোর্খাল্যান্ডের আবিষ্কর্তা এবং তিনি জিটিএ তুলে গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল করেছেন। তিনি সব কিছুতেই নিজের পেটুয়া লোকদেরকে রাখতে চাইছেন। ঠিক উত্তরবঙ্গের মানুষ যেটা চাইছে এসডিডিএতে দুর্নীতি হয়েছে 500 কোটি টাকার উপরে, সেটা আজও তদন্ত হলো না। প্রত্যেকটা জায়গাতেই উত্তরবঙ্গকে সত্যি বঞ্চনা করে রেখেছেন। বাংলায় সত্যি কথা বলতে বাংলার মানুষ বঞ্চনা আছে, উত্তরবঙ্গের মানুষ তার থেকেও 10 গুণ বেশি বঞ্চিত আছে। উত্তরবঙ্গের মানুষ যে কোনো দিন জেগে উঠতে পারে, এটা স্বাভাবিক। তাই মমতা ব্যানার্জি শুধুমাত্র রাজনীতি করার জন্য ওখানে ডেভেলপমেন্ট না করে শুধু নিজেও এবারে হেরো মুখ্যমন্ত্রী হয়ে, হেরো এমএলএ হয়ে, যে ভাইটি বললেন যে এইবার তিনি উত্তরবঙ্গের উন্নয়ন পর্ষদের মন্ত্রী হিসেবে রয়ে গেলেন, এটা বাংলার লজ্জা, উত্তরবঙ্গের মানুষের লজ্জা যে একজন হেরো মুখ্যমন্ত্রী হয়ে তিনি বাংলার ওই কোন রকম ভাবে উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের মন্ত্রী হয়ে গেলেন। এটা বড় লজ্জা, তার ওখানে এমএলএ পাওয়া গেল না, এটা কত বড় ধিক্কার। তাই ওনাকে ধিক্কার জানাই এবং বলি বাংলাকে ফিরিয়ে এনেছিল যিনি 1947 সালে পূর্ব পাকিস্তান থেকে ছিনিয়ে নিয়ে এসেছিল এই কলকাতাকে, এই মুর্শিদাবাদকে, এই মালদাকে, এই নদিয়াকে, যার যোগ তাকে ধন্যবাদ জানানো উচিত। উত্তর 24 ঘন্টাকে একমাত্র শ্যামাপ্রসাদ মুখার্জি বাংলাকে। সৌমিত্র বাবু, আমি বৈশানর বাবুর কাছে যাব। বৈশানর বাবু, বিমল গুরুংয়ের এই বক্তব্য যখন তিনি বলছেন, তিনি কিন্তু তার হ্যাঁ আমি এই জবাব চাই বাংলার টুইস্টের পরিপ্রেক্ষিতে আপনার উত্তর চাইবো। আপনার 1 মিনিট সময় শুরু এখন। 2019 সালে বিজেপি যখন ওদের সাথে নির্বাচন লড়ে যায় তখন খুব ভালো, আর 2021-এ ওরা যখন বিজেপির সঙ্গে নেই তখন হয়ে গেল খুব খারাপ। আসলে বিজেপির মতো ভণ্ড ডবল স্ট্যান্ডার্ড পার্টি নেই। 5 লক্ষ কোটি টাকার ব্যাংকের টাকা জালিয়াতি করে দেশ ছেড়ে পালিয়ে গেল নীরব মোদী, ললিত মোদী, মেহুল চোস্কি, বিজয় মালিয়া, কাকে ফিরিয়ে আনতে পারলো না। আর ওরা বলছে নাকি ওরা নাকি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবে। উত্তরবঙ্গকে ভাগ করার জন্য আজকে জন বার্লার, ওদের পার্টির এমপি, তিনি আওয়াজ তুললেন, তার বক্তব্য রাখলেন। তিনি
পদ্মফুলের প্রতীকে জিতেছেন, আর বিজেপি বলছে আমাদের এটা বক্তব্য নয়। এই সমস্ত ডবল স্ট্যান্ডার্ড, হিপোক্রেসি। নরেন্দ্র মোদী একটা হিপোক্রেট, বিজেপি একটা ডবল স্ট্যান্ডার্ড পার্টি, দুর্নীতিগ্রস্ত পার্টি, একটা সন্ত্রাসবাদীদের পার্টি। ওরা বাংলা এবং বাঙালিদের সেন্টিমেন্ট বোঝে না, ওরা দেশের মানুষের কথা বোঝে না। বেসরকারীকরণ, বিলগ্নীকরণ করে বেকার যুবক সর্বোচ্চ জায়গায় নিয়ে গেছে। তারা আজকে বড় বড় কথা বলছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বৈশানুর বাবু, আমি ছিলাম উত্তরবঙ্গের বাংলা ভাগ নিয়ে যে অভিযোগ, সেটার পরিপ্রেক্ষিতে আপনার বক্তব্য এবং বিমল গুরুংয়ের বক্তব্যের পরিপ্রেক্ষিতে, এবং এই বিষয়ে সব থেকে বড় প্রশ্ন সেটা বিমল গুরুংয়ের বিরুদ্ধে যে সমস্ত মামলা, সেই সমস্ত অভিযোগ, সে বিষয়ে তৃণমূলের কি বক্তব্য আমি জানার চেষ্টা করব পরে। কিন্তু তার আগে আমি এই রিয়াকশন নিতে চাইবো, এই জবাব চাই বাংলা টুইস্টের। আমি শুভময় বাবুর কাছে যাব। শুভময় বাবু, কি রাজনৈতিক সমীকরণ? 1 মিনিট সময় আপনার। হ্যাঁ, আসলে রাজনৈতিক সত্যকে প্রথমে সংজ্ঞায়িত করার প্রয়োজন আছে। সেটা হচ্ছে, রাজনৈতিক সত্য এমন একটা জিনিস যেটা সময়ের সঙ্গে পরিবর্তিত হয়। এটা আমরা আগেও বারবার দেখেছি, ফলে দার্জিলিং এর ক্ষেত্রে সেই ঘটনাটা বারবার ঘটছে। দ্বিতীয়ত, যাই রাজনৈতিক সমীকরণ থাকুক না কেন, এটা তো আমরা সবাই একসঙ্গে মানছি যে উত্তরবঙ্গ তুলনামূলকভাবে পশ্চিমবঙ্গের বাকি জায়গার থেকে অর্থনীতির দিক থেকে কিছুটা হলেও হয়তো পিছিয়ে আছে। সুতরাং আমাদের প্রয়োজন যে সেই জায়গাটার বিষয়ে সঠিক রাজনৈতিক দিশা নিয়ে ভাবা। যতদিন ধরে আমরা মোটামুটি রাজনীতি ফলো করছি, সেই বামফ্রন্ট আমল থেকেও শান্তি মাঝে মাঝে কিছুটা সময় ফিরলেও খুব বেশি অর্থনৈতিক উন্নতি যে উত্তরবঙ্গের হয়নি, এবং সেখানকার যে অসাধারণ পর্যটনের সম্ভাবনা, সেটা নিয়ে যে একটা খুব ভালোভাবে এগোনো যায়নি, এটা সত্যি। 3 নম্বর যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে একটা দেশ হিসেবে আমাদের কাছে চীনের আগ্রাসনটা সবসময় মাথায় রাখতে হবে, এবং সেখানে মনে রাখতে হবে কিন্তু দার্জিলিং এবং উত্তরবঙ্গ সেটা একটা স্ট্র্যাটেজিক লোকেশন। সুতরাং রাজনৈতিক দলগুলোর অত্যন্ত দায়িত্বশীলভাবে কাজ করা উচিত, সে বিজেপি হোক বা তৃণমূল, যে এই দার্জিলিং নিয়ে আলোচনার সময় সবাই যেন অত্যন্ত সংবেদনশীল থাকে। বেশ, আমি যাব এবার দীপনের কাছে। দীপন, 1 মিনিট সময় শুরু এখন। যেটা বলা হচ্ছে যে বৈশ্বনাথ বাবু এক্ষুনি কিছু কথা বললেন, সেগুলোর অর্ধেক কিছু বুঝতে পারলাম না। তো আমি যেটা বলছি সেটা হচ্ছে, গৌতম দেব তৃণমূল কংগ্রেসের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী, তিনি ভোটে ডাহা ভাবে হেরেছেন, এবং তার ফলে প্রমাণিত হয় যে উত্তরবঙ্গে তৃণমূল উন্নয়ন করতে একদমই পারেনি। দ্বিতীয় কথা, উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ, আমি দাবি জানাচ্ছি উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের মাধ্যমে উত্তরবঙ্গে তৃণমূল সরকার একটি প্যাকেজ দিক, রাজ্যের প্যাকেজ আরো বেশি পয়সা বাড়াক, অনুদান আরো বেশি বাড়ুক উত্তরবঙ্গের জন্য, এবং উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদকে ভেঙে পুনর্গঠনের দাবি জানাচ্ছি। সেখানে বিজেপির যারা সাংসদ আছেন এবং কিছু বিধায়ক তৃণমূল থেকে এবং বিজেপির থেকে যারা উত্তরবঙ্গ থেকে জিতে এসছেন, তাদেরও সেই উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদে রাখা হোক। কারণ উত্তরবঙ্গের মানুষদের কিন্তু আমরা এভাবে ডিপ্রাইভ করতে পারি না। মমতা বন্দ্যোপাধ্যায় যতই মিথ্যা কথা বলুন না কেন। বেশ, আপনার সময় শেষ দীপন, আমারও সময় প্রায় কমে আসছে, একটা বিরতি নিতে হবে। তার আগে সম্পাদির বক্তব্য জানবো, 1 মিনিট সময় দেবো। সম্পাদি, আপনার বক্তব্য। আমি এই ব্যাপারে একটি কথাই বলতে পারি যে বিচ্ছিন্নতাবাদী আন্দোলনকে প্রশ্রয় দিয়ে যদি ভোটের রাজনীতিতে হয়তো অনেক সময় জেতা যায়, কিন্তু শেষ পর্যন্ত আমাদের রাজনৈতিক সত্যতার পথে বা মানুষের উন্নতির পথে আমরা এগোতে পারি না। উত্তরবঙ্গের ক্ষেত্রেও আমরা বারবার দেখেছি সেই জায়গাটা একটা চিরকালের জন্যই একটা খুব ভালনারেবল একটা অবস্থায় রয়েছে, এবং কোনো পৃথক রাজ্য তৈরি করে আজ পর্যন্ত ভারতবর্ষের সেই অঞ্চলের মানুষের পৃথকভাবে সমস্যা সমাধান করা গেছে বলে আমি মনে করি না। বরং অন্যভাবে প্যাকেজ ঘোষণা করে উত্তরবঙ্গের উন্নয়ন করাই যেতে পারে, এবং পৃথক রাজ্য গঠন যেখানে যেখানে হয়েছে সেখানেই যে একটা বিরাট কর্মসংস্থানের সুযোগ হয়েছে বা অন্য কিছু হয়েছে তা নয়। উল্টো দিকে আমরা বলতে পারি নতুন করে ক্যাবিনেট তৈরি, নতুন নতুন মিনিস্টার, নতুন নতুন ভিআইপি সৃষ্টির ফলে ট্যাক্স পেয়ারদের কিন্তু সেই সিকিউরিটি এবং তাদের পিছনে আরো অনেক বেশি ব্যয় করতে হয়েছে। বেশ, আদি বিজেপি যারা ছিলেন, আদি বিজেপির যারা কর্মী ছিলেন, তারা আবার যাতে ঘর বাপসি করতে পারেন সেই ব্যবস্থা বিজেপির পক্ষ থেকে, এবং এই বিষয়ে বিস্তারিত আমরা জেনে নেব। আমাদের প্রতিনিধি শিবাশিস এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে নিউজ রুম থেকে। শিবাশিস, বিজেপিতে এবার ঘর বাপসি, কি পদ্ধতিতে ঘর বাপসি, কিভাবে ঘর বাপসি, কি জানা যাচ্ছে? দেখো মিনাক্ষী, এতদিন আমরা দেখছিলাম যে তৃণমূলে চলছিল ঘর বাপসি, যারা বিজেপিতে চলে গেছিল তাদেরকে তৃণমূলে ফেরানোর যে ঘর বাপসি পদ্ধতি চলছিল। এবার তৃণমূলে অনেক কর্মীরা যারা
বিজেপিতে এসেছিলেন তাদের ওপর মনক্ষুণ্ণ হয়ে বিজেপির বহু কর্মী তারা রাজনৈতিক সন্ন্যাস নিয়েছিলেন, সেই কর্মীদের কার্যত এবার বিজেপিতে ফের সক্রিয় করতে কিন্তু উদ্যোগী হচ্ছে রাজ্য বিজেপি। গত দুদিন ধরে অর্থাৎ গতকাল এবং আজ যে বৈঠক হয়েছে বিজেপির সাংগঠনিক বৈঠক, সেখানে কিন্তু বারবার উঠে এসেছে বসে যাওয়া কর্মীদের সক্রিয় করতে হবে, তাদের ফিরিয়ে আনতে হবে বিজেপিতে এবং তাদের মাধ্যমেই কিন্তু বিজেপির শক্তি বৃদ্ধি করতে হবে। এটাই কিন্তু সাংগঠনিক বৈঠকে কার্যত ঘরে ফেরার গান গাইল বিজেপি। মীনাক্ষী, ধন্যবাদ শিবাশী। সৌমিত্র খার কাছে রিয়াকশনে যাব। সৌমিত্র বাবু, 21 বিধানসভা নির্বাচন থেকে এটা কি একটা আপনারা এটা এই মানে বোধটা বা এই যে সিদ্ধান্ত, সেটা কি অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বলে মনে করছেন, যেখানে একটা নিজেদের যে এই সাংগঠনিক শক্তি সেটাকে বৃদ্ধি করার ক্ষেত্রে আদি বিজেপিকে গুরুত্ব দেওয়া? বাংলার রাজনীতিটা হচ্ছে সন্ত্রাসের রাজনীতি। পশ্চিমবাংলার রাজনীতি হলো সন্ত্রাসের রাজনীতি, তাই সময়ের সাথে সাথে অনেক কিছু চেঞ্জ করতে হয়। অনেক যারা তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছিলেন তারা আবার ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত হতে চাইছেন, কারণ তারা দেখেছেন যে ভারতীয় জনতা পার্টি তাদের পাশে থাকে, তাদের সবসময় মানুষের জন্য সাড়া দেয়। এবং যেভাবে বাংলার ক্ষয়ক্ষতি হচ্ছে, বাংলায় মহিলাদের উপর, হিন্দু মহিলাদের উপর অত্যাচার হচ্ছে, তাতে অনেক মানুষ ভারতীয় জনতা পার্টির হয়ে যারা তৃণমূলকে ভোট দিয়েছিলেন তারা আবার ভারতীয় জনতা পার্টিতে এসে ভারতীয় জনতা পার্টির হয়ে কাজ করতে চাইছেন। তাই এটা সময়ের সাথে সাথে আমাদেরও কিছু রাজনৈতিক কৌশল চেঞ্জ হয়, ঠিক এইভাবে আমাদের কৌশল চেঞ্জ হয়েছে। ঠিক আমরা সেই কৌশলেই আমরা নিশ্চিত হবে 2024 সালে ভালো রেজাল্ট করবো এবং পৌরসভাতে হয়তো কাউকে প্রার্থী দাঁড় করাতে দেবে না, তার জন্য সন্ত্রাস শুরু করেছে। এবং যেটা ভারতবর্ষের কথাও হয় না, আর বহিরাগত বলে বৈষ্ণবতা বলছেন। বাংলাতে মেয়েকে আপনারা প্রধানমন্ত্রী বানাতে চাইছেন, তাহলে ভারতীয়দেরকে আপনি বহিরাগত বলছেন। আমি 5টা কথা জিজ্ঞেস করছি বৈষ্ণবতাকে, উত্তরবঙ্গ নিয়ে হচ্ছিল যেটা, যে আমি চাইছি যে বাংলাকে, উত্তর বাংলাকে যদি এতটাই ভালোবাসেন তাহলে ওখান থেকে উত্তর বাংলা থেকে উপমুখ্যমন্ত্রী করা হোক। আমরা চাইছি যে উন্নয়নের কত টাকা খরচা হয়েছিল সেটা নতুন করে শ্বেতপত্র দেওয়া হোক। বিমল গুরুংয়ের সঙ্গে যে মিটিং হয়েছিল সেই মিটিংয়ের একটা শ্বেতপত্র প্রকাশ করা হোক। আর এটাও বলি, আপনারা পশ্চিমাঞ্চলকেও তো পিছিয়ে রেখেছেন। আপনারা রাঢ়বঙ্গ এবং পশ্চিমাঞ্চল দুটো অঞ্চলের কোনো জায়গায় ভালো মন্ত্রিত্ব রাখেননি। সেখানে সব জায়গাতে আপনারা ডেভেলপমেন্ট করার চিন্তা ভাবনা করুন। ভোটে জিতেছেন ঠিক, লালু প্রসাদ যাদব 3বার জিতেছিল, কিন্তু তাকে সবাই লালু প্রসাদকে চোরই বলে, কেউ সাধু বলে না। আমি এই বিষয়ে ভূষণ বাবুর উত্তর নেব অবশ্যই, কিন্তু তার আগে আরো একটা খবর আমার কাছে এসে পৌঁছচ্ছে। সুপ্রিম কোর্টে হিংসা মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায়। আজকে যে নন্দীগ্রামের যে মামলা, তার পরিপ্রেক্ষিতে কৌশিক চন্দ্রের এজলাসে কেন মামলা, এই নিয়ে যেখানে প্রশ্ন, সেখানে আজকে সুপ্রিম কোর্টে হিংসা মামলা থেকে সরে দাঁড়ালেন ইন্দিরা বন্দ্যোপাধ্যায়। আমাদের মিনিট সময় আপনি পাবেন। এই যে বিচারপতির সিদ্ধান্ত, সেটাকে একটা দৃষ্টান্তমূলক সিদ্ধান্ত মনে করেন? হ্যাঁ, দেখুন, মানে মূল বিষয় যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে রাজনীতিকরণ আমাদের দেশ এবং রাজ্যে এমন একটা জায়গায় পৌঁছে গেছে যে আমাদের দেশের যারা বিচারপতি, মাননীয় এবং মাননীয় বিচারপতি, তারাও এই ধরনের বিষয়গুলো নিয়ে খুব গুরুত্বপূর্ণভাবে ভাবতে বাধ্য হচ্ছেন। অর্থাৎ আমরা তো সবসময় জানি একজন যিনি বিচারপতি হন তিনি একেবারেই নিরপেক্ষ, আমাদের দেশের কাঠামোটা সেটাই। কিন্তু সেইখানে বিভিন্ন জায়গায় এই ধরনের যেখানে রাজনৈতিক আলোচনা যেখানে আসছে, সেই নিয়ে শুনানি চলছে, সেই জায়গায় বিচারপতিরা ভাবছেন যে কিভাবে গোটা বিষয়টা হ্যান্ডেল করবেন। তারা আমাদের দেশের যে জুডিশিয়ারি সেটাকে ধরে রেখেছেন এবং এই জায়গায় আমি মনে করি তারা যে সিদ্ধান্ত নিচ্ছেন সেটাই সর্বোত্তম। আমাদের সেই যে দর্শনটা সেটা মেনে নিয়েই আপাতত চলা উচিত। ধন্যবাদ শুভময় বাবু। আরো একটা খবর, যে খবর আমাদের সামনে আসছে, এই বিষয়ে সৌমিত্র বাবু এবং বৈশানুর বাবু আমার সঙ্গে রয়েছেন, তাদের রিয়াকশন নেব। সন্ত্রাসের বিষয়ে, যেটা ভোট পরবর্তী হিংসার অভিযোগ বিজেপির, সেই ভোট পরবর্তী হিংসার বিষয়ে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বিজেপির। সন্ত্রাস কবলিত এলাকায় কমিশনেই ভরসা বিজেপির। তারা বলছে যে একমাত্র কমিশনেই তারা ভরসা করতে পারছে, প্রশাসনের উপর তাদের কোনো ভরসা নেই। মানবাধিকার কমিশন, SC ST, মহিলা ও শিশু সুরক্ষা কমিশনে সন্ত্রাসের অভিযোগ তারা দায়ের করবে, কারণ এখানে প্রশাসনের উপর তাদের কোনো ভরসা নেই। এবং আমরা দেখেছি এই বিষয়ে ধর্ষণের অভিযোগ করে সুপ্রিম কোর্টে যেতে আমরা দেখেছি নির্যাতিতাকে, সেখানে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বিজেপির। তারা বলছে যে এই বিষয়ে তারা কমিশনকেই একমাত্র ভরসা করতে পারবে। বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি ভাস্কর রয়েছেন সরাসরি। ভাস্কর, কি জানতে পারছো এই বিষয়ে?
একেবারে মীনাক্ষী, দেখো রাজ্যের প্রধান বিরোধী রাজনৈতিক দল বিজেপি তারা বারংবার অভিযোগ করছে এই রাজ্যের প্রায় প্রত্যেকটি প্রান্তে বিজেপি কর্মীরা তারা আক্রান্ত হচ্ছেন, বিশেষ করে মহিলারা আক্রান্ত হচ্ছেন। আমরা দেখেছি নন্দীগ্রামে অগ্নিমিত্রা পাল, এই রাজ্যের বিজেপি মহিলা মোর্চার প্রেসিডেন্ট, তিনি গিয়েছিলেন, সেখানে গিয়ে বিজেপি কর্মীরা তারা একাধিক অভিযোগ জানিয়েছেন এবং প্রায় সব ক্ষেত্রেই এই অভিযোগ বিজেপি কর্মীরা জানাচ্ছেন যে পুলিশ প্রশাসন তারা সাহায্য করছে না, তারা অভিযোগ জানাতে গেলে সেই অভিযোগ নেওয়া হচ্ছে না। এবং সেই কারণেই এবার বিজেপি এই পোস্ট পোল ভায়োলেন্স বা নির্বাচন পরবর্তী সন্ত্রাস নিয়ে কমিশনের দায়িত্ব, কিন্তু তারা একেবারে কমিশনের কাছে যাচ্ছে এবং এই যাবতীয় বিষয়গুলোর ক্ষেত্রে কমিশন, মহিলা কমিশন তারা সাহায্য করতে পারেন, তারা ন্যায় বিচার দিতে পারেন বিজেপি কর্মী সমর্থকদের। বিশেষ করে বিজেপির মহিলা কর্মীরা তারা যে অভিযোগ করছেন বিভিন্ন প্রান্ত থেকে আক্রান্ত হচ্ছেন, হুমকি দেওয়া হচ্ছে, লাগাতার তাদের হুমকি দেওয়া হচ্ছে, তাদের উপর শারীরিক আক্রমণ নেমে আসছে। সেই জায়গায় দাঁড়িয়ে প্রশাসনের উপর আস্থা না রেখে এবার মহিলা কমিশন বা মানবাধিকার কমিশনের দ্বারস্থ হতে চলেছে বিজেপি, এমনটাই কিন্তু খবর মিলছে বিজেপির সূত্র মারফত। মীনাক্ষী, ধন্যবাদ ভাস্কর। আমি এই বিষয়ে রিয়াকশন নেব। সৌমিত্র খাঁ এবং বৈশানু চট্টোপাধ্যায় রয়েছেন আমার সঙ্গে। সৌমিত্র বাবু, প্রথমে আপনাকে 1 মিনিট সময় দেবো আমি। কেন প্রশাসনে ভরসা নেই? মানবাধিকার কমিশন, শিশু রক্ষা কমিশনে ভরসা আপনাদের? শুনুন, যেখানের বিডিওরা পায়ে হাত ধরে অনুব্রত মণ্ডলের নেতার মতো পায়ে হাত ধরে ক্ষমা চায়, যেখানে বাংলার মমতা ব্যানার্জি সিবিআই ধরেছে বলে সেখানে নিজাম প্লেস ঘেরা হয়, যেখানে মহিলাদেরকে দেখে দেখে ধর্ষণ করা হচ্ছে, গ্যাংরেপ হচ্ছে, এটাকে চেপে দেওয়া হয়, সেখানে প্রশাসনের প্রতি কি ভরসা থাকে? এখন উলঙ্গ রাজার মতো রাজা চলছেন, উন্মাদের মতো সরকার চলছে, যারা ব্যভিচারে ভক্তি হয়ে গেছে। বামফ্রন্ট বলেছিল 235 ওরা 30। আমরা সেই উন্মাদের সরকার, স্বেচ্ছাচারী সরকারকে দেখছি, যারা হিন্দুদের মেয়েদের পর্যন্ত তাদের ধর্ষণ করা হচ্ছে, যারা বিডিওরা এসপিরা পায়ে ছুঁয়ে প্রণাম করছে, সেই সরকারের উপরে নয়, কমিশনের উপরে আমাদের ভরসা, কোর্টের উপরে আমরা বেঁচে আছি, আজও যারা বেঁচে আছি, যারা বিজেপি করি। ধন্যবাদ সৌমিত্র বাবু। আমার কাছে একদম সময় অল্প, আমি বৈশানু বাবু কাছে 1 মিনিট সময় দেবো। বৈশানু বাবু, আপনাদের প্রশাসনের উপর ভরসা নেই, বিরোধী দলকে যেতে হচ্ছে কমিশনে। আসলে আমাদের সময়টা অনেক কম দিচ্ছেন, তো আমি শুধু একটা কথা বলি, মিথ্যা মিথ্যার মিথ্যা। 2 তারিখের রেজাল্টে বেরিয়ে গেছে, হেরে গেছে। এখন ফেস সেভিং করার জন্য কনকক্টেড একটা পরিকল্পিত মিথ্যাচার করার চেষ্টা করছে। আগে বলুন, হাতরাসে কারা রেপ করেছে, উন্নাওতে কারা রেপ করেছে, উত্তরপ্রদেশে কারা রেপ করছে। মানুষে মানুষে বিভাজন করবেন না। কেন বারবার ধর্মকে সামনে রেখে রাজনীতি করছেন? কোন রকম অন্যায় হোক, আমরা তৃণমূল কংগ্রেস এটা মানবো না, কিন্তু নরেন্দ্র মোদী, অমিত শাহকে আমরা কেন্দ্রীয় সরকার থেকে হাঁটাবোই, এটা আমাদের শপথ। আমরা সিপিএম কে হারিয়েছি, আমরা বিজেপি কেও হারাবো, এটা আপনারা জেনে রাখুন। যতই মিথ্যাচার করুক বিজেপি, যতই চেষ্টা করুক, নেতাদেরকে আজকে নিয়ে এসে অনেক রকম পরিকল্পনা করছে, রাজ্যপালকে নিয়ে পরিকল্পনা করছে। রাজ্যপালের কাজ নাকি সংবিধানকে লঙ্ঘন করে উনি গিয়ে পলিটিক্যাল পার্টি স্টেটমেন্ট দিচ্ছে। সময় শেষ বৈশানু বাবু, সময় শেষ। এবং বেশ বৈশানু বাবু, আপনাকে আমি সময় দিয়েছি 1 মিনিট করে, সময় শেষ। আপাতত সকলকে ধন্যবাদ জানাচ্ছি জবাব চাই বাংলার ডিবেটে যোগ দেওয়ার জন্য। আমার একেবারে সময় শেষ। আজকের মতো জবাব চাই বাংলা থেকে বিদায় নিতে হচ্ছে। এরপর দেখুন 294 দেশের 1 নম্বর নিউজ শো রেনেসার সঙ্গে। নজর থাক রিপাবলিক বাংলায়। নমস্কার।